বিয়ের দিন রাত্রিবেলা রূপা বিয়ের পোশাকে সেজে আছে, কিছুটা চিন্তিত এবং উত্তেজিত। মিনা তার পাশে বসে আছে। রূপা, তোকে আজ খুব সুন্দর লাগছে। সব ঠিকঠাক হবে, চিন্তা করিস না। হ্যাঁ মা, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, আমি যেন সব পরিস্থিতি সামলে নিতে পারি। জমিদার বাড়ির লোকজন প্রবেশ করেন। পাত্রের ভাই সুরেন্দ্র এবং কিছু আত্মীয়রা পাত্র প্রবেশ করেন। তিনি সুদর্শন, কিন্তু মুখে কিছুটা কঠোরতা আছে। তারপর রূপার বাবা পাত্রকে ভেতরে নিয়ে গিয়ে বসান। কাকাবাবু, সব ব্যবস্থা খুব সুন্দর হয়েছে। বৌদিদিকেও খুব সুন্দর লাগছে। ধন্যবাদ, তোমাদের সহযোগিতায় এই সব কিছু সম্ভব হয়েছে। রূপার বোনেরা পাত্রকে দেখতে আসে। তারপর রূপার বোনেরা রূপার কাছে ফিরে আসে। দিদি, জামাইবাবুকে দেখে মনে হলো তিনি খুব রাগী মানুষ। হ্যাঁ, ওনার মুখটা খুব রাগী মনে হচ্ছে। রূপা তার বোনেদের কথা শুনে আরো চিন্তিত হয়ে পড়ে। বিয়ের অনুষ্ঠান শুরু হয়। রূপা এবং দেবেন্দ্র বিয়ের মণ্ডপে বসে। অনুষ্ঠানের শেষে রূপা দেবেন্দ্রর পাশে বসে থাকে। পরের দিন সকালে রূপার বিদায়ের সময় রূপা নতুন বউয়ের পোশাকে সেজে আছে। তার পাশে দেবেন্দ্র দাঁড়িয়ে আছে এবং রূপার সামনে তার বাবা, মা এবং 3 বোন এবং কিছু লোকজন দাঁড়িয়ে আছে। রূপা, তুই ভালো থাকিস, ঈশ্বর তোকে সব সময় রক্ষা করুক। রূপা, তুই সব সময় মনে রাখিস আমরা তোর পাশে আছি। আমি জানি তুই সাহসী মেয়ে, তাই তুই সব ঠিকঠাক সামলে। দিদি, তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। দিদি, তুই আমাদের ভুলিস না। তোরা আমার খুব প্রিয়, আমার সব সময় তোদের কথা মনে হবে। সবাই আবেগপ্রবণ। তখন দেবেন্দ্র বলে, এবার আমাদের যেতে হবে। তারপর রূপা পালকিতে বসে রূপা পালকি দিয়ে তার বাড়ির দিকে তাকিয়ে থাকে। রূপা দেবেন্দ্রর সাথে তার নতুন বাড়িতে প্রবেশ করে। রূপা নতুন পরিবেশে কিছুটা অসহায় অনুভব করে। রূপা নতুন বাড়ির সবার সাথে পরিচিত হয় এবং তাদের সাথে কথা বলে। সবাই তাকে স্বাগত জানায়, কিন্তু দেবেন্দ্রর কঠোরতা তাকে ভাবিয়ে তোলে। আমি যেন সব ঠিকঠাক সামলে নিতে পারি। ঈশ্বর, আমাকে সাহায্য করো। রাত্রিবেলা রূপা বিছানার উপর বসে আছে। কিছুক্ষণ পর দেবেন্দ্র ঘরের ভিতর প্রবেশ করে। রূপা চুপচাপ বিছানায় বসে থাকে। দেবেন্দ্র রূপার পাশে বসে। দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর দেবেন্দ্র বলে, তোমাকে এই বাড়ির সব নিয়মকানুন শিখে নিতে হবে। আমি আশা করি তুমি সব ঠিকঠাক মেনে চলবে। আমি চেষ্টা করব। তোমার সব কাজ ঠিকঠাক করতে হবে। আমি ভুল সহ্য করতে পারবো না। হ্যাঁ, আমি চেষ্টা করব সব ঠিক রাখার। তারপর তারা দুজনে শুয়ে পড়ে। পরের দিন রূপা তার শ্বশুর বাড়ির সবার জন্য রান্না করছে। তার শাশুড়ি এসে তাকে বলে, বৌমা, তোমার রান্না থেকে খুব ভালো গন্ধ বের হচ্ছে। তুমি বেশ ভালো রান্না করতে পারো। ধন্যবাদ মা, আমি চেষ্টা করছি। তারপর খাওয়ার টেবিলে শ্বশুর বাড়ির সবাই বসে রূপার হাতের তৈরি খাবার খাচ্ছে। বৌদিদি, তোমার হাতের খাবার খেয়ে আমি মুগ্ধ। বৌমা, তোমার রান্না অসাধারণ হয়েছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, সত্যি বৌমা, তুমি খুব ভালো রাঁধুন। ধন্যবাদ, আপনাদের পছন্দ হয়েছে শুনে ভালো লাগছে। দেবেন্দ্র চুপচাপ খাওয়া শুরু করে। তার মুখে কোনো মন্তব্য নেই। সবাই যখন রূপার প্রশংসা করছে, দেবেন্দ্র চুপচাপ উঠে চলে যায়। রূপা তা দেখে কিছুটা দুঃখ পায় এবং সে মনে মনে ভাবতে থাকে, ওনার কি আমার রান্না পছন্দ হয়নি? সবাই প্রশংসা করছে, কিন্তু উনি কিছু বললেন না। রূপা রান্নাঘরে ফিরে আসে এবং কিছুটা দুঃখিত হয়ে দাঁড়িয়ে থাকে। তার শাশুড়ি তার দিকে তাকিয়ে থাকেন এবং তার কাছে এসে বলে, বৌমা, তুমি মন খারাপ করো না। দেবেন্দ্র এরকমই, সে তার মনের কথা সহজে প্রকাশ করে না। তুমি সব ঠিকঠাক করেছো।
সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা। রাতের বেলা রূপা একা বসে আছে। রাত অনেক হয়ে গেছে, কিন্তু দেবেন্দ্র এখনো ফেরেনি। রূপা চিন্তিতভাবে বিছানায় বসে আছে। রাত গভীর হওয়ার পরে দরজা খোলার শব্দ শোনা যায়। দেবেন্দ্র ক্লান্ত হয়ে ঘরে প্রবেশ করে। আপনি এত দেরি করলেন কেন? আমি খুব চিন্তিত ছিলাম। আমার দেরি হয়েছে, এতে তোমার চিন্তার কিছু নেই। আমি শুধু জানতে চাইছিলাম আপনি ঠিক আছেন কিনা। আজ অনেক কাজ ছিল, তাই আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তাহলে আপনি শুয়ে পড়ুন, আমি আপনার পা টিপে দিচ্ছি। না, তোমাকে আমার পা টিপে দিতে হবে না। রাত অনেক হয়েছে, চুপচাপ শুয়ে পড়ো। কাল সকালে আবার অষ্টমঙ্গলায় তোমার বাপের বাড়ি যেতে হবে। দেবেন্দ্র এবং রূপা শুয়ে পড়ে। কিছুক্ষণ চুপচাপ থাকার পরে দেবেন্দ্র কথা বলে। আজ দুপুরের রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল। দেবেন্দ্রর কথাটা শুনে রূপার খুব ভালো লাগে এবং সে মনে মনে বলে, উনি রাগী হলেও মনটা খুব ভালো বলে মনে হচ্ছে।